আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকে হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন বলছে এবি পার্টি। এদিকে ভারত বাংলাদেশকে ধ্বংস করতে যায় বলছেন মামুনুল হক। জানাবো বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলবো না বলছেন সার্জিস। জানিয়ে দিব সাংবাদিক লাঞ্ছনা পথ গেল বিএনপি নেতার। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যা বলল হোয়াইট হাউস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন বলছে এবি পার্টি। অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে সেটা হবে চরম ব্যর্থতা। আর এত বিপুল ছাত্র জনতা সমর্থন সত্ত্বেও তারা যদি সফল না হন তাহলে আজকের হিরোরা ইতিহাসের ভিলেন হিসেবে চিহ্নিত হবেন। মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতীয় রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময়ই যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে। তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। দেশের 28 লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই টাকা পাচার না হলে আজ সমাজে এত অভাব ও বৈষম্য থাকতো না। তিনি ভারতের উগ্র সম্প্রদায়ের শক্তির উস্কানি আমলে না নিয়ে সকল ধর্মের লোকেদের ঐতিহ্যগত সম্প্রতি বজায় রাখার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালনা তাদের ভাবতে হবে যেন একজন চাষি তার পেশা ছেড়ে যাচ্ছে কেন, তরুণরা কোনো আজ পথ খুঁজে পাচ্ছে না। রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেন একজন চাষি তার পেশা ছেড়ে দিচ্ছে, তরুণরা কেন আজ পথে খুঁজে পাচ্ছে না। একজন শিক্ষিত তরুণ জানে না সে আগামী দিনে কি করবে, পড়ালেখা শেষে তার পেশা কি হবে সেটাও সে জানে না। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন, বিনা সুদে ঋণ দিন। 1700 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহীদ ও আহত বীরের স্বপ্নভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন। নীলফামারী সদরের কচুকাটার একটি কলেজ ও পুলিশ স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে আসলে তাদের বেঁধে রেখে লুটপাটের টাকা ফেরত চাওয়ার আহ্বান জানান জনাব ফুয়াদ। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলছেন মামুনুল হক। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের দুইটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থে রুখতে হলে 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইসকন ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। তিনি আরো বলেন, ভারতের এই বিষ বৃক্ষের শেকড় যদি এই দেশের মধ্যে থেকে যায় তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তিনি আরো বলেন, 1970 সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক এবং ভালো কাজ করেছিল। 72 সালে সংবিধান তৈরি করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেন। তিনি জাতির সঙ্গে যে কথা দিয়েছেন সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন। 47 সাল থেকে 71 সাল পর্যন্ত কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ও আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতার কথা বলেননি। বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলবে না বলছেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, পুলিশ, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই, আমরা কোনো দালাল নই, আমরা কোনো ক্ষমতা পিপাসু নই। বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হন তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। সার্জিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতের খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।
এই বাংলাদেশের জনগণ তার বিচার করবে। এখনো আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার না হওয়ার ক্ষোভ প্রকাশ করেছে সার্জিস বলেন, 24-এর অভ্যুত্থানে 4 মাস পেরিয়েছে, খুনি হাসিনা অন্যতম দোষর। নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে, আজও পাবনার সাইদ চেয়ারম্যান, এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। অথচ এই খুনেরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, তাদের রক্তের সঙ্গে এই বেইমানি কিভাবে সম্ভব? তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে আমরা পুরো বাংলাদেশের পুলিশ বাহিনীকে জড়িয়ে দেব। এই দায়সারা কথা আমরা কখনো বলবো না। খুনি হাসিনা হুকুম দিয়েছে বলে আমি গুলি করেছি। হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার বিবেকবোধ, দেশের প্রতি যে আপনি শপথ নিয়েছেন, সেই মনুষ্যত্ব, সেই বিবেকবোধ কোথায় ছিল? যারা ওই বিবেকবোধে মনুষ্যত্বকে জাজমেন্টটুকু করতে পারেননি, যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবি, ডকুমেন্ট গুলো পাওয়া যায়, তাদের কোনো বিচার হচ্ছে না। ওই কতিপয় পুলিশ সদস্যকে পোস্টিং এর নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। খুনের শাস্তি কি বদলি? খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি? সার্জিস আলম বলেন, এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য, পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না, যে মামলাগুলো তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নামে রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মামলাগুলো বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশনস হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, ওই খুনি যুবদল, ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেককে টাকার বিনিময়ে, ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা টাকার বিনিময়ে নেগোসিয়েশন করছে। পুরো দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই মামলা বাণিজ্য। এই মামলা বাণিজ্যের সঙ্গে যেমন রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা জড়িত রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় নেগোসিয়েশন করছে। আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য বাংলাদেশের বড় পুলিশ বাহিনীকে দায়ী করব না। কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল, তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। যে যাই হোক, তার পরিচয় যাই হোক, আমাদের কাছে পরিচয় মুখ্য না। তার একমাত্র পরিচয় আমাদের কাছে যে খুনি, সে একজন হত্যাকারী। সাংবাদিক লাঞ্ছনা, পথ গেল বিএনপি নেতার। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে কথা কাটাকাটি এক বিএনপি নেতার। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এলে ওই নেতার অনুসারীরা বাস চালককে মারধর করে বাসটিতে ভাঙচুর চালায়। এই সময় সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করে অনুসারীরা। এ ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ও ঢাকা কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হাসান। এই ঘটনার জেরে ইকবাল দল থেকে বহিষ্কার করেছে বিএনপির গণমাধ্যম পাঠানোর এক বিজ্ঞপ্তিকে। এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংবিধানিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছনায় করার ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবিধানিক মিনহাজ আমানকে প্রকাশ্যে আপনি আপনার দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন, যা সম্পূর্ণরূপে দলের শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ। এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো। ঘটনার পরপর সাংবাদিক মিনহাজ আমার নিজের ফেসবুক আইডিতে এই ঘটনার একটি ছবি পোস্ট দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনের প্রতিপক্ষ প্রকাশ করেন। তার অভিযোগ, চালককে মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদ করায় বিএনপি নেতা ইকবাল হোসেনের লোকজন তাকে লাঞ্ছিত এবং হেনস্থা করেছে। ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিক মিনহাজ আমান লিখেন, ড্রাইভারের সঙ্গে তর্কের জেরে পিটিয়ে গাড়ি ভেঙে ভিজিটিং কার্ড ধরাই দিয়ে গেছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আসল নেতা বলতেই হয়। প্রতিবাদ করতে যেয়ে আমার অবস্থা নিয়ে বলতে চাই না, লজ্জার মাথায় হেঁটে আমার 2000 শহীদের দেশ এটাই। এদিকে ইকবাল বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ইকবাল মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। ইকবাল তার ভগ্নিপতি ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে এলাকাবাসী। তারা আরো অভিযোগ করে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে ইকবাল হোসেন ও তার স্বজনরা ওই ওয়ার্ডে বিভিন্ন সেক্টর, চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমি দস্যুতা, দখল বাণিজ্য সহ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে ইকবাল হোসেন এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং থেকে শুরু সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এসব নিয়ে এলাকার একাধিক হামলার ঘটনা ঘটলে ইকবাল ও তার লোকেদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে কেউ কোনো সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শাসন আমলে ইকবাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া ছাত্রছায়ায় এসব অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে মেতেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।